নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। বন্ধুরা, সদ্য প্রাক্তন সিএম মমতা ব্যানার্জির একটা ভিডিও দেখলাম। উনি 25শে বৈশাখে রবীন্দ্র জয়ন্তীর একটা প্রোগ্রাম রেখেছিল। সেই প্রোগ্রামের ডেকোরেটরের কিছু জিনিসপত্র দরকার ছিল। উনি বলছেন 2026-এ বিজেপি আসতে না আসতে আমার উপরে টর্চার শুরু হয়ে গেছে। কি টর্চার? ডেকোরেটরসকে বারণ করা হয়েছে ওনাকে যেন কোনো জিনিসপত্র না দেওয়া হয়। শুধু এই না, আরও অনেক কিছুর দিক দিয়ে। এবং উনি বলছে এই বিজেপি আসতে না আসতে আমার কর্মীরা মার খাচ্ছে, তাদের বাড়ি ছাড়া করা হচ্ছে, খুন হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করছে, জ্বালিয়ে দিচ্ছে। আমিও তো 2011 সালে এই সরকার তৈরি করেছিলাম। কই আমার বেলা তো কিছু হয়নি, কারোর গায়ে আমি একটা আঁচও লাগাইনি, কারোর বাড়িঘরও ভাঙিনি, কোনো খুন খামারি হয়নি। কিন্তু বিজেপি জিততে না জিততে চারিদিকে খুন খামারি, আগুন জ্বালা, মারপিট শুরু হয়ে গেছে। তো উনি যে কতটা মিথ্যে কথা বলছেন মমতা ব্যানার্জি, সেইটা আমি তোমাদেরকে প্রমাণ দিচ্ছি। আমার ভিডিওর মাধ্যমে একটা ভিডিও ক্লিপ তুলে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু দেখো উনি কতটা মিথ্যে কথা বলছে। কি হলাম তার কারণ আমার বক্তারা 2021 মানে ভোট সন্ত্রাস, ভোট পরবর্তী সন্ত্রাসের কথা বললেই 21-এর খুব স্বাভাবিকভাবেই উদাহরণটা সামনে আসে, কিন্তু 11 আমরা ভুলে যাব 11। আমি সেদিনই আর্কাইভে বলছিলাম, আজকাল সবাই বড় বড় কথা বলেন যে শুধু নাকি রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি সেখানে চলেছিল। আমার আর্কাইভ সাক্ষী দিচ্ছে একটার পর একটা অনুষ্ঠান আমাদের করতে হচ্ছিল। 2011-এ বামফ্রন্ট সরকারের পতনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল সরকার তৈরি করেছিলেন, আর এই মুহূর্তে পর্দায় আপনারা ছবি দেখতে পাচ্ছেন, আমি জাস্ট দেখতে পাচ্ছি সেই সব ঘটনা। দুর্গাপুর, দাঁতপুর, গোঘাট সহ বিভিন্ন জায়গায় সিপিএম এর নেতাকর্মীরা আক্রান্ত হয়েছেন। 2011-র 14ই মে থেকে 31শে জুলাই অবধি, সংখ্যাটা লক্ষ্য করুন, তারিখটা 2011-র 14ই মে থেকে 31শে জুলাই, 1.5 মাসে অন্তত 30 জন বামপন্থী নেতা কর্মী সমর্থক খুন হন। আহত হয়েছিলেন 2084 জন। আবার বলছি, খুন হন অন্তত 30 জন, আহত হয়েছিলেন 2084 জন। অনেক ক্ষেত্রে বিস্ময়কর অভিযোগ যেটা উঠেছিল যে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল। হাজার হাজার বাম কর্মী সমর্থক ঘরছাড়া হয়েছিলেন। প্রায় 2000 সিপিএম কর্মীর বাড়িতে লুটপাট এবং আগুন দেওয়া হয়েছিল, এবং বিভিন্ন জেলায় সিপিএম এর 821টা পার্টি অফিস লুট এবং দখল করা হয়েছিল। এটা হচ্ছে শুধু ওই বদলা নয় বদল। এবং ওই রবীন্দ্রসঙ্গীত চালার পর মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর কোনো কথা বললে উত্তর দিতেন যে ক্ষমতা এসেছি সবে 10 বছর, লিউকোপ্লাস লাগানোর পরামর্শ দিতেন প্রত্যেক মঞ্চে, আমার নেওয়া প্রত্যেকটা সাক্ষাৎকারে। একটু মনে করিয়ে দিই, 10 অর্থাৎ 10 বছরের মধ্যে বিরোধীরা কোনো কথা বলতে পারবেন। এই ছিল এই রাজ্যের গণতান্ত্রিক পরিসর। কি বলতেন মমতা, দেখুন। দেখুন, এই ছবিগুলো দেখানোর, মনে করিয়ে দেওয়ার দুটো স্পষ্ট কারণ আছে। এক হচ্ছে যারা বলছেন যে 11-র পর শুধুমাত্র মিষ্টি বিতরণ হয়েছিল আর রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি গাওয়া হয়েছিল, তারা একেবারে মিথ্যে কথা বলছেন, স্ট্রেট মিথ্যে কথা বলছেন। দেখুন, আমি একটু। তো বন্ধুরা, তোমরা দেখলে ভিডিওটা। 2011 সালে উনি যখন সরকার হাতে পেলেন কিভাবে তাণ্ডব চালিয়েছিল। উনি বলছেন না, আমি কাউকে টোকাও দিতে দিইনি। হ্যাঁ, এই কথাটা বলতে ভুলে গেছি, আমরা মিষ্টি খেয়েছি আর রবীন্দ্রসঙ্গীত শুনেছি। উনি এদিকে মিষ্টি খেয়েছেন, রবীন্দ্রসঙ্গীত শুনেছেন, আর এদিকে পিছনে পিছনে সেটা প্রমাণ দিয়ে দিলাম কি উনি তাণ্ডব চালিয়েছিলেন। আসলে কি বলুন তো বন্ধুরা, ওনার জীবনটাই পুরো মিথ্যের ওপরে। উনি একটা মিথ্যের রানী। আর 2011 সাল থেকে 15 বছর অবধি কীভাবে মিথ্যে কথা বলে এসছে মানুষকে, সেটা আমাদের পশ্চিমবাংলার মানুষরা হাড়ে হাড়ে টের পেয়েছে বলে 2026-এ সেটা প্রমাণ করেই দিয়েছে যে উনি কতটা সত্যিবাদী মহিলা ছিলেন। বন্ধুরা, আমার আজকে না অনেক কথা বলতে ইচ্ছা করছে, বিশ্বাস করো। সুযোগ যখন পেয়েছি একটু তো বলি। আচ্ছা, উনি আমাদের সাধারণ বাড়ির ছেলে মেয়েদেরকে বলে
যে পড়াশোনা আমরা যারা কষ্ট করে পড়াশোনা শিখিয়েছি, পড়াশোনা করেছি ছেলে মেয়েদেরকে, তাদের ভবিষ্যতের জন্য, আমাদেরও ভবিষ্যতের জন্য, যে বয়সকালে ছেলেমেয়েরা চাকরি করে আমাদেরও দেখবে ভালো কাজ করার জন্য। উনি কি বলেন, কোনো কাজ ছোট না, চপ ভাজো, ঘুগনি মুড়ি বিক্রি করো যেখানে সেখানে বসে, কোনো কাজ কি মান সম্মানে লাগে? তাহলে আমি আজকের আমার ভিডিওর মাধ্যমে বলছি, তাহলে ওনার ভাইপোকে কেন চপ ভাজা ঘুগনি মুড়ি বিক্রি করাটা শেখালো না? যতই পড়াশোনা করুক না কেন, কোনো কাজে তো মানে নেই, মান সম্মান যায় না। তোমরা দেখো, ওনার ভাইপো ডিগ্রি নিয়ে এসে রাজনীতিতে ঢুকে গেছে, কারণ এখানে তো কোনো গতর খাটতে লাগে না, না, এখানে জানে টাকা উড়ে বেড়াচ্ছে, এই জন্যে ঢুকে গেছে। আর 15 বছর ধরে মানুষকে শুধু হুমকি চমকি দিয়ে গেছে, আর মানুষের বাবার তুলেছে, দেখবো কার কটা বাবা আছে, দেখে নেবো এইখান থেকে ওইখান থেকে। নিজেরই পিতৃ পরিচয় কী তা নিজেই জানে না, লোকের শুধু বাবা তুলতো। এগুলো কথাগুলো মনে পড়লে না খুব মানে রাগ ধরে। কিছু পশ্চিমবাংলায় করুক চাই না করুক, কিছু গুন্ডা তৈরি করে দিয়ে গেছে পিসি আর ভাইপো মিলে। আর কি করেছে, মানে জাত নিয়ে ভেদাভেদ করে গেছে, এইটা উনি ভালো করে গেছেন। আমার এখন খুব হাসি লাগে, 4 তারিখের পর ডিজে বাজবে, এমন ডিজে বাজাবো কান থেকে রক্ত পড়বে। আর এখন ওই চোর অভিষেকের বাড়ির সামনে গিয়ে লোকে ডিজে বাজাচ্ছে, এমন নির্লজ্জ কান কাটা এরা। ঘরে মানে কি আর বলবো, ঘরে জানলাও খুলছে না। নির্লজ্জ, এদের কোনো লজ্জা শরম আছে নাকি? তা এখন যে বিজেপি সরকার এসছে, আমি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিকেও বলছি, হাত জোর করে বলছি, এবং এখন যে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন তাকেও বলবো, এদেরকে ছাড়বেন না প্লিজ স্যার, এদেরকে ছাড়বেন না। এরা মানুষকে চোখের জল না, রক্ত কান্না কাঁদিয়েছে, প্রচুর মানুষের ক্ষতি করেছে। এত টাকা কোথা থেকে পেয়েছে, এত রাজত্ব করছে, লোককে কাঁদিয়ে চলমন সিঁড়ি বেয়ে উঠছে। যিনি নাকি বলেন আমি একটা টাকাও মাইনে নিই না, অথচ তার হাতে দামি মোবাইল, আইফোন, 2 লাখ টাকার দামের ফোন। তো এইগুলো কোথা থেকে পেয়েছে, যিনি নাকি একটা টাকাও মাইনে নেন না? তো এইগুলোই বলার ছিল। উনি যে কত সত্যিবাদী, উনি বলছেন না, আমি 2011 সালে সিএম হওয়ার পর থেকে কারোর ওপরে কোনো অত্যাচার করিনি, এই প্রমাণটা দেব বলে আমি আজকের ওনার বিরুদ্ধে এই ভিডিওটা করলাম। ওনার বিরুদ্ধে অনেক কিছু বলার আছে। তো চলো বন্ধুরা, আর বেশি বড় করব না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।